আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে যে কিছু তরল পদার্থ দিব্যি বিদ্যুতের তারের মতো কাজ করে, আবার কিছু একদমই করে না? আজ আমরা ঠিক এই মজার রহস্যটারই সমাধান করব। এর পেছনের বিজ্ঞানটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা খুব সাধারণ প্রশ্ন, তাই না? ধরুন, এক গ্লাস জলে লবণ মেশানো হলো। সেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু সেই একই জলে যদি চিনি মেশানো হয় তাহলে কিন্তু করে না। অদ্ভুত না? দুটোই তো জলে দিব্যি গুলে যায়, তাহলে তফাৎটা ঠিক কোথায় হচ্ছে? চলুন তো এই উত্তরটাই খুঁজে বের করা যাক। এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের আগে এর মূল খেলোয়াড়দের সাথে পরিচিত হতে হবে। মানে সেই সব রাসায়নিক উপাদান যারা ঠিক করে দেয় যে কোনো তরল বিদ্যুৎ পরিবহন করবে আর কোনটা করবে না। আমাদের গল্পের মূল চরিত্র হল ইলেকট্রোলাইট। ব্যাপারটা কি? দেখুন, যখন লবণ বা অ্যাসিডের মতো কোনো পদার্থ জলে মেশে, তখন ওরা আর নিজেদের মতো থাকে না। ওরা ভেঙে গিয়ে ছোট ছোট চার্জযুক্ত কণায় পরিণত হয়। এই কণাগুলোকে আমরা বলি আয়ন, আর এই আয়নগুলোই হল আসল খেলোয়াড়, বিদ্যুতের বাহক। যেমন ধরুন, সোডিয়াম ক্লোরাইড যখন ভাঙে, তখন তৈরি হয় সোডিয়াম আর ক্লোরাইড আয়ন। আর এর ঠিক উল্টো দিকে আছে নন ইলেকট্রোলাইট। এরা অনেকটা খেলার মাঠের শান্ত দর্শকের মতো। মানে এরা জলে গুলে তো যায়, কিন্তু কোনো চার্জযুক্ত আয়ন তৈরি করে না। চিনি বা ইউরিয়ার কথা ভাবুন। ওরা দ্রবণে চুপচাপ বসে থাকে, বিদ্যুৎ পরিবহনের এই খেলায় ওদের কোনো ভূমিকায় নেই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একদম সোজা। ইলেকট্রোলাইট আর নন ইলেকট্রোলাইটের মধ্যে আসল পার্থক্যটাই হলো এই আয়নের খেলা। যেখানে আয়ন আছে সেখানে বিদ্যুৎ চলাচল করবে, আর যেখানে আয়ন নেই সেখানে কিছুই হবে না। ব্যাস, এটুকুই। আচ্ছা, এবার আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যাক। আমাদের আলোচনায় আসছে পলি ইলেকট্রোলাইট। এগুলো হলো গিয়ে বিশাল, মানে একদম দৈত্যাকার অণু। আমাদের শরীরের প্রোটিন বা ডিএনএর কথা ভাবুন। এরা যখন জলে মেশে, তখন এদের লম্বা চেনের মধ্যে অসংখ্য চার্জযুক্ত গ্রুপ তৈরি হয়, আর এর ফলে এরা হয়ে ওঠে অসাধারণ এক বিদ্যুৎ পরিবাহী। ব্যাপারটা বোঝার জন্য এই ট্রেনের উপমাটা কিন্তু দারুণ। একটা পলি ইলেকট্রোলাইটকে যদি একটা লম্বা ট্রেন হিসাবে ভাবা হয়, তাহলে এর প্রত্যেকটা বগি যেন এক একটা চার্জ বহন করছে। ভাবুন তো, পুরো ট্রেনটাই চার্জে ভরা। আর ঠিক এই কারণে এদের চার্জের ঘনত্ব হয় অনেক অনেক বেশি। বেশ, খেলোয়াড়দের সাথে তো পরিচয় হয়ে গেল, কিন্তু আসল খেলাটা তো এখনো বাকি। চলুন এবার দেখি, যখন এই ইলেকট্রোলাইট দ্রবণের মধ্যে দিয়ে সত্যি সত্যি বিদ্যুৎ চালনা করা হয়, তখন ঠিক কী ঘটে। আসল অ্যাকশনটা কিন্তু এবার শুরু হবে। এই পুরো প্রক্রিয়াটারই একটা দারুণ নাম আছে, ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। সোজা কথায়, এখানে আমরা বিদ্যুৎকে একটা হাতুড়ির মতো ব্যবহার করি। একটা রাসায়নিক যৌগকে পিটিয়ে তার মূল উপাদানগুলোতে ভেঙে ফেলি। মানে বিদ্যুৎ জোর করে একটা রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। আর এই ভাঙার কাজটা কিন্তু খুব সুন্দর, মনোযোম একটা উপায় হয়। ভাবুন, প্রথমে একটা ব্যাটারির মতো ডাইরেক্ট কারেন্ট উৎসকে দুটো ধাতব দণ্ডের সাথে জুড়ে দেওয়া হয়। এই দণ্ডগুলো হলো ইলেকট্রোড। এবার পজিটিভ ইলেকট্রোডটা, যেটাকে আমরা বলি অ্যানোড, সে নেগেটিভ আয়নদের নিজের দিকে টানে, আর নেগেটিভ ইলেকট্রোড মানে ক্যাথোড, সে টানে পজিটিভ আয়নদের, ঠিক যেন চুম্বকের মতো। এরপর এই আয়নগুলো নিজেদের ইলেকট্রোডে গিয়ে বিক্রিয়া করে, আর ব্যাস, পদার্থটা তার মূল উপাদানগুলোতে আলাদা হয়ে যায়। এখন এই যে ভাঙাভাঙির খেলাটা চলছে, এটা কিন্তু একদমই কোনো এলোমেলো ব্যাপার না। এর পেছনে আছে কিছু পাকা নিয়মকানুন, আর এই নিয়মগুলো আমাদের দিয়ে গেছেন স্বয়ং বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। চলুন এবার এই খেলার নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক। ফ্যারাডের সূত্রগুলো হলো এই প্রক্রিয়ার গাণিতিক জাদু বলা যেতে পারে। মানে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আগে থেকেই একদম গুণে গুণে বলে দিতে পারি যে ঠিক কতটা পদার্থ তৈরি হবে। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা হলো নিখুঁত পিওর সায়েন্স। ফ্যারাডের প্রথম সূত্রটা তো একদমই সহজ। এর মূল কথা হলো যত গুড় তত মিষ্টি। মানে যত বেশি পরিমাণ বিদ্যুৎ চালনা করা হবে, ইলেকট্রোডে ঠিক ততটাই বেশি পদার্থ জমা হবে। সোজা হিসাব, বেশি কারেন্ট বেশি প্রোডাক্ট। দ্বিতীয় সূত্রটা কিন্তু আরও ইন্টারেস্টিং। এটা বলছে, ধরুন একই পরিমাণ বিদ্যুৎ দুটো আলাদা আলাদা ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে পাঠানো হলো, তাহলে কি একই পরিমাণ পদার্থ জমা হবে?
না, কতটা পদার্থ জমা হবে সেটা নির্ভর করবে ওই পদার্থগুলোর নিজেদের রাসায়নিক ধর্মের উপর, আর এই ধর্মটাকেই আমরা একটা বিশেষ নামে ডাকি, তুল্যাঙ্ক ভর। আর এই পুরো হিসাব নিকাশের একেবারে কেন্দ্রে আছে একটা ম্যাজিক নম্বর, ফ্যারাডে ধ্রুবক। এর মানটা হলো প্রায় ৯৬,৫০০ কুলম্ব পার মোল। এর মানে কি? এর মানে হলো ১ মোল ইলেকট্রন ঠিক এই পরিমাণ চার্জ বয়ে নিয়ে যায়। বলা যায় এটাই হলো বিদ্যুৎ আর রসায়নের জগতের মধ্যেকার সেই গোপন সেতু। তো আমরা বেশ অনেকটা পথ চলে এসেছি। আয়ন কি জিনিস সেখান থেকে শুরু করে ইলেকট্রোলাইসিস আর ফ্যারাডের কঠিন সূত্র পর্যন্ত অনেক কিছুই তো জানা হলো। চলুন এবার পুরো ব্যাপারটা একবারে গুছিয়ে নেওয়া যাক, কি বলেন? এই দেখুন এক নজরে পুরো আলোচনার সারমর্ম। ইলেকট্রোলাইট সে আয়ন তৈরি করে, বিদ্যুৎ চালায়। নন ইলেকট্রোলাইট কোনো আয়ন নেই, তাই বিদ্যুৎও চলে না। তড়িৎ বিশ্লেষণ কি? বিদ্যুৎ ব্যবহার করে রাসায়নিক পরিবর্তন। আর ফ্যারাডের সূত্র, ওটা আমাদের বলে দেয় ঠিক কতটা পরিবর্তন হবে। একদম সহজ। তাহলে আজকের এই পুরো আলোচনার মূল কথাটা কি? একেবারে এক লাইনে বললে দাঁড়ায়, যেখানে আয়ন আছে সেখানেই বিদ্যুতের চলার পথ আছে, আর যেখানে বিদ্যুৎ আছে সেখানেই রাসায়নিক পরিবর্তনের এক নতুন গল্প লেখা হয়। এর চেয়ে সহজ করে আর বলা যায় না। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা তো দেখলাম বিদ্যুৎ কিভাবে রাসায়নিক পদার্থকে ভাঙতে পারে, কিন্তু এর উল্টোটা কি সম্ভব? মানে কোনো রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে কি বিদ্যুৎ তৈরি করা যেতে পারে? একটু ভেবে দেখুন তো, কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আজকের দিনের ব্যাটারি আর ফিউয়েল সেলের মতো দারুণ সব প্রযুক্তির রহস্যটা লুকিয়ে আছে।